আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের অধ্যায়ের নাম বর্তনী ও জলবিদ্যুৎ। আজকের অধ্যায়টিকে আমরা বরাবরের মতো দুইটি অংশে ভাগ করেছি। আজকে প্রথম অংশ এবং পরবর্তীতে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায় নিয়ে পড়ার আগে বা জানার আগে আমাদের কিছু সাধারণ বিষয় জানা প্রয়োজন। বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায় নিয়ে জানার আগে আমাদের জানতে হবে বিদ্যুৎ প্রবাহটা কি। বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। এর প্রবাহ আবার দুই রকম, এসি এবং ডিসি প্রবাহ। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার এই দু প্রান্তের বিভব পার্থক্য। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র ও উপকরণ সমূহকে শ্রেণী ও সমান্তরাল সংযোগে যুক্ত করা হয়। এছাড়া বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার বা যে কোনো দু প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য দরকার ভোল্টমিটার। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা যা শিখব, এসি এবং ডিসি প্রবাহের ধারণা ব্যাখ্যা করতে পারব, তড়িৎ বর্তনীতে রোধ, ফিউজ এবং চাবির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যকার সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারব, শ্রেণী ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিন্নতা প্রদর্শন করতে পারব, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপে অ্যামিটার ও ভোল্টমিটারের সঠিক ব্যবহার করতে পারব, তড়িতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। তাহলে চলো আজকে আমরা আমাদের এই নবম অধ্যায়ের প্রথম অংশ শুরু করি। নবম অধ্যায়ের প্রথম অংশেই থাকবে পাঠ 1 থেকে 6 নিয়ে আলোচনা। এই পর্বে আমরা শিখব তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহের প্রকারভেদ, রোধ ও ওমের সূত্র এবং তড়িৎ বর্তনী। প্রথমেই থাকবে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। আমরা এটা অধ্যায়ের শুরুতেই জেনেছি। আর এই ইলেকট্রনগুলো প্রত্যেকটি ধাতব বস্তুর ভিতরে মুক্ত অবস্থায় থাকে। আর এই ইলেকট্রনের মুক্ত অবস্থার কারণে ইলেকট্রনগুলো ধাতব দণ্ডের ভিতরে নির্দিষ্টভাবে প্রবাহিত হয় বা চলাচল করে। আর এই ইলেকট্রনের চলাচলকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। মুক্ত ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এবং আরো একটি ধাতব দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। ধাতব দ্বন্দ্বের ভিতরে ইলেকট্রনগুলো এইভাবে এলোমেলোভাবে সাজানো থাকে। এখানে যদিও সুন্দরভাবে সাজানো আছে, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ইলেকট্রনগুলো দেখিয়েছি। এরকম ইলেকট্রনগুলো একটি ধাতব দ্বন্দ্বের ভিতরে এলোমেলোভাবে সাজানো থাকে। এখানে ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে মানে শুধু এখানেই আছে তা নয়, ইলেকট্রনগুলো এই পুরো ধাতব দ্বন্দ্বের ভিতরেই এরকমভাবে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। ইলেকট্রনগুলো ধাতব দ্বন্দ্বের ভিতরে সবসময় এভাবে যাওয়া আসা করে। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যখন দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ জানার জন্য তোমাদের ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন জানার পাশাপাশি আরও একটি বিষয় জানা জরুরি, তা হচ্ছে বিভব এবং বিভব পার্থক্য। বিভব এবং বিভব পার্থক্য জানার জন্য আমরা এই তড়িৎ প্রবাহকে একটি রাস্তার সাথে তুলনা করতে পারি। বিভবটি হবে একটি রাস্তা তৈরি করে দেবে এবং মুক্ত ইলেকট্রনগুলো সেই রাস্তা দিয়ে চলাচল করবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ প্রথমেই VA বিয়োগ VB সমান V দেওয়া আছে। এই বিষয়টা আমি তোমাদের একটু পরে বলছি। তারপরে লেখা আছে VB এবং অপর প্রান্তে লেখা আছে VA। V কে আমরা
ভিকে যদি আমরা বিভব বলি তাহলে ভিবি একটি বিভব এবং ভিএ আরও একটি বিভব। ভিবি যদি হয় নিম্ন বিভব এবং ভিএ যদি হয় উচ্চ বিভব, উচ্চ বিভব থেকে বিভবগুলো নিম্ন বিভবের দিকে ধাবিত হবে। তোমরা বই খুললেই দেখতে পারবে, বই লেখা আছে, যখন দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। বিভব পার্থক্য বজায় রাখতে হলে বিভবটি সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হবে। বিভবগুলো কোন দিকে ধাবিত হবে? বিভবগুলো ধাবিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কিন্তু ইলেকট্রন কিন্তু তার বিপরীত দিকে চলবে। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হবে। ভিএ উচ্চ বিভব এবং ভিবি নিম্ন বিভব, এই বিষয়টাকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো বিভব সবসময় এইভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয়। বিভব সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয় এবং ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। আমরা দেখতে পাচ্ছি বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হচ্ছে এবং ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ বিভব যেদিকে চলাচল করবে ইলেকট্রন তার বিপরীত দিকে চলাচল করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে এবং উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে বিভবগুলো নিম্ন বিভবের দিকে ধাবিত হচ্ছে। বিভবগুলো সবসময় এইভাবে চলাচল করে, অর্থাৎ বিভব যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এবং ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হবে, এবং এইভাবে বিপরীতভাবে চলার মাধ্যমে তড়িৎ আহিত বস্তুর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয়। যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত ঋণাত্মক আধানের এই প্রবাহ চলতে থাকবে, এবং আমরা কোনোভাবে যদি এই প্রবাহটা নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখতে পারি তাহলে তড়িৎ প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। তাহলে ঋণাত্মক আধান বা ইলেকট্রনের এই প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। মূলত প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলে। এখানে প্রথমেই বলেছিলাম ভিএ বিয়োগ ভিবি সমান ভি। ভি যদি হয় বিভব, ভিএ হচ্ছে উচ্চ বিভব এবং ভিবি নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করার পরে যে মানটি পাবো তাকে আমরা বিভব বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তড়িৎ প্রবাহকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, একে এ দ্বারা প্রকাশ করা হয়। বিদ্যুৎ বর্তনী বোঝানোর জন্য আমরা আরও একটি চিত্র সাহায্য নিতে পারি। আমরা এই চিত্রটাকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এটি একটি বর্তনী। বর্তনীকে তার দ্বারা যুক্ত করা হয়েছে এবং এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা ব্যাটারিকে চিহ্নিত করা হয়েছে, এবং এখানে একটু দেখা যাচ্ছে তারের মাঝখানে ফাঁকা চিহ্ন আছে। এগুলো আসলে ব্যাটারি দ্বারা যুক্ত করা হয়েছে, কিন্তু চাবি এখনো লাগানো হয়নি। চাবি বলতে আমরা কি বুঝি? যেখানে একটি সুইচ ব্যবহার করে এই তারের ভিতরে বর্তনীটাকে আমরা সম্পন্ন করতে পারি। মাঝখানে ফাঁকা অংশের জন্য বিদ্যুৎ কিন্তু এখনো প্রবাহিত হচ্ছে না। যখন আমরা সুইচটাকে অন করব তখন বিদ্যুৎ প্রবাহ এইভাবে সম্পন্ন হবে এবং ইলেকট্রনগুলো তখন নির্দিষ্ট বেগে এই পরিবাহীর মধ্য দিয়ে চলতে থাকবে। এখানে এ দ্বারা অ্যামিটারকে বোঝানো হয়েছে। অ্যামিটারের সাহায্যে আমরা দেখতে পারবো এই পরিবাহীর ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা। তাহলে আমরা যদি চাবিকে সংযুক্ত করি তাহলে কি দেখা যাবে? দেখা যাবে ইলেকট্রনটি এইভাবে
ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত দিয়ে এই পরিবাহীর ভিতর দিয়ে চলাচল করছে। তাহলে ইলেকট্রনগুলো এইভাবেই বিভব পার্থক্যের কারণে একটি নির্দিষ্ট প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলাচল করে এবং তখনই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এবার আমরা পার্ট 2 সম্পর্কে আলোচনা করব, তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ এবং অপরটি হচ্ছে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহটা কি? যখন সময়ের সাথে সাধারণ তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ বলে। ডিসি এর সম্পূর্ণ মিনিংটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। যেমন জেনারেটর বা ব্যাটারি এর প্রবাহটা হচ্ছে ডিসি প্রবাহ। এই প্রবাহের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে এই তড়িৎ প্রবাহের মানের বা দিকের কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ এই প্রবাহটা সবসময় একদিকে চলাচল করে বলে একে একমুখী প্রবাহ বলা হয়। এবং খতে আসে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। এসি এর পূর্ণ অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, অল্টারনেট বলতে বোঝানো হচ্ছে দিকের পরিবর্তন, সে তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। যেমন আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি তা এসি প্রবাহ। অর্থাৎ এসি প্রবাহ সময়ের সাথে নির্দিষ্টভাবে দিকের পরিবর্তন করে। এই দিকের পরিবর্তনের কারণেই সাধারণত এই প্রবাহকে অল্টারনেটিং কারেন্ট বলা হয় এবং এই দিক প্রবাহের মানের উপর ভিত্তি করেই তড়িৎ প্রবাহের শক্তি নির্ণয় করা হয়। যেই প্রবাহের দিক পরিবর্তন ক্ষমতা যত বেশি, তার বিদ্যুৎ প্রবাহের ক্ষমতাও তত বেশি। সাধারণভাবে আমেরিকার মতো দেশে প্রতি সেকেন্ডে বিদ্যুৎ 60 বার দিক পরিবর্তন করে এবং আমাদের দেশ তথা বাংলাদেশে বিদ্যুৎটি 50 থেকে 56 বার দিক পরিবর্তন করে। আমরা একটি সুন্দর অ্যানিমেশনের সাহায্যে এই পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ এবং অপর্যায়বৃত্ত বা ডিসি প্রবাহ সম্পর্কে ধারণা নেব। আশা করি এই পরীক্ষাটি দেখার পরে তোমরা খুব সুন্দরভাবে এই পর্যায়বৃত্ত এবং অপর্যায়বৃত্ত প্রবাহ সম্পর্কে ভালো একটি ধারণা পাবে। চলো আমরা একটি ভিডিও দেখি। ভিডিওতে আমরা প্রথমেই দেখব একটি পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। এসি প্রবাহ নেয়ার জন্য আমাদের অবশ্যই কারেন্ট লাগবে। আমরা এখানে একটি এসি প্রবাহ নিয়েছি, অর্থাৎ অল্টারনেটিং কানেক্টর বা আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎটি ব্যবহার করি। এখন এই বিদ্যুতের সুইচের সাথে আমরা একটি তার দ্বারা একটি লাইটকে যুক্ত করলাম। যুক্ত করার পর তখন এর ভিতর যে বিদ্যুৎ প্রবাহটা হবে তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রনগুলো একবার সামনে যাচ্ছে আর একবার পিছনে যাচ্ছে এবং এই সামনে এবং পিছনে যাওয়ার এই কারণটাকে বলা হয় দিকের পরিবর্তন। অর্থাৎ একবার সামনের দিকে যাবে এবং একবার পিছনের দিকে যাবে এবং এর ফলে কি হবে, বিদ্যুৎ একবার বন্ধ হবে এবং আরো একবার চালু হবে। আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎটা দেখি সেটা কিন্তু এইভাবেই চলে। বিদ্যুৎ একবার চলে, একবার বন্ধ হয়, আরেকবার চলে, একবার বন্ধ হয়, আরেকবার চলে। অর্থাৎ পিছনের দিকে যখন আসবে তখন একবার বন্ধ হয়ে চলবে, সামনের দিকে যখন যাবে তখন সেটি আবার বন্ধ হবে। তোমরা একটি অ্যামিটারের সাথে যদি আমরা একে যুক্ত করি তোমরা দেখতে পারবে বিদ্যুৎটি একবার -9 এবং আরেকবার +9 ভোল্ট পরিণত হচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ একবার সামনের দিকে যাচ্ছে আর একবার পেছনের দিকে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো যে যদি সামনে এবং পিছনে একবার করে যায় এবং এটা যদি বন্ধ হয় তাহলে আমরা তো বিদ্যুৎ বন্ধ হওয়া দেখি না। আসলে এটি এত দ্রুত ঘটে যে আমরা এটা বুঝতে পারি না। বিদ্যুৎ কিন্তু এইভাবেই চলাচল করে। আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে একটু কমিয়ে দেই তাহলে দেখা যাবে, দেখো ইলেকট্রনগুলো খুব ধীরে ধীরে সামনে এবং পিছনে চলাচল করছে এবং মান 9 থেকে 0, 0 থেকে -9, আবার -9 থেকে 0 এবং 0 থেকে +9 এভাবে নির্দিষ্টভাবে পরিবাহিত হচ্ছে। আমরা যদি একটি অ্যামিটারের সাহায্যে এই বিদ্যুৎ বর্তনীকে সংযুক্ত করি তাহলে আমরা দেখতে পারবো বিদ্যুৎ বক্রাকারে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ একবার উপরের দিকে আরেকবার নিচের দিকে, 0 থেকে উপরের দিকে ধনাত্মক এবং 0 থেকে নিচের দিকে ঋণাত্মক।
যখন ইলেকট্রন সামনের দিকে প্রবাহিত হয় তখন ধনাত্মক, এবং যখন বিপরীত দিকে প্রবাহিত হয় তখন ঋণাত্মক। বিদ্যুৎ প্রবাহের এই মানটাকে যদি আমরা এখন একটু বাড়িয়ে দিই, দেখা যাবে এই ঢেউগুলো আরো দ্রুত তার সাথে পরিবর্তিত হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো বিদ্যুৎটা কিভাবে সামনে এবং পিছনের দিকে প্রবাহিত হয়। আর এটি প্রতি সেকেন্ডে 50 বার থেকে 56 বার প্রবাহিত হয় বলে আমরা কিন্তু এই পরিবর্তনটাকে বুঝতে পারি না। আমরা দেখি নিরবিচ্ছিন্নভাবেই বিদ্যুৎটি চলছে। এটাই মূলত এসি প্রবাহ। এবার আমরা ডিসি প্রবাহ সম্পর্কে জানব। ডিসি প্রবাহ হচ্ছে ডিরেক্ট কানেক্টর, সময়ের সাথে দিকের কোনো পরিবর্তন হবে না। একটি ব্যাটারির সাথে যখন একটি লাইটকে আমরা এভাবে যুক্ত করব, যুক্ত করার পরে দেখা যাবে ইলেকট্রনগুলো সবসময় একদিকে প্রবাহিত হচ্ছে। এখানে কিন্তু দিকের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটি সবসময় সামনের দিকেই প্রবাহিত হয়। এজন্যই বলা হয় যে অপর্যাবৃত্ত বা ডিসি প্রবাহটি হচ্ছে মূলত একমুখী প্রবাহ। একদিকে চলার জন্যই এটাকে একমুখী প্রবাহ বলা হয়। প্রবাহটাকে এখন একটি মিটারের সাথে যুক্ত করি। এই মিটারে দেখা যাচ্ছে 9 ভোল্ট লেখা উঠে আছে এবং এটা নির্দিষ্ট। এটা কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। কারণটা কি? কারণ ডিসি প্রবাহের সময় বিদ্যুৎ একদিকেই প্রবাহিত হয়। আমরা যদি এই মিটারের মানটি পরিবর্তন করে দেই, তাহলে কিন্তু অর্থাৎ ধনাত্মক প্রান্তকে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে দেখা যাবে যে এটি -9। এখন যদি আমরা এটিকে একটি অ্যামিটারের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পারবো যে এর সময়ের সাথে দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা লক্ষ্য করে দেখবে যে 10-এর ওখানে বরাবর একটি দাগ দেখা যাচ্ছে, দাগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এর দিকের বা মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এসি প্রবাহ এবং ডিসি প্রবাহ সম্পর্কে। এবারের পাঠে আমরা শিখব রোধ। রোধ অর্থ বাধা। আবার আমরা বলতে পারি পরিবাহীর বাধা দানের ধর্মই হচ্ছে রোধ। আমরা চিত্রে একটি পরিবাহী দেখতে পাচ্ছি, ধাতব দণ্ড। যে ধাতব দণ্ডের ভিতরে অসংখ্য ইলেকট্রন যুক্ত আছে। এই ইলেকট্রনগুলো পরিবাহীর ভিতরে মুক্ত অবস্থায় চলাচল করে। যখন ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে এইভাবে বা ধাতব দণ্ডের ভিতরে এইভাবে চলাচল করে, তখন একটি ইলেকট্রনের সাথে আরেকটি ইলেকট্রনের ঘর্ষণ সৃষ্টি হয় বা ধাক্কা লাগে। ধাক্কার ফলে ইলেকট্রনগুলো একটির সাথে আরেকটি বাধাপ্রাপ্ত হয়, আর এই বাধাপ্রাপ্ততার কারণেই এদেরকে বলা হয় রোধ। বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রন প্রবাহের জন্য। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে এই প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রভাবিত হয়, যেটা তোমরা প্রথমেই দেখেছ। এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়। একটি অ্যানিমেশনের সাহায্যে দেখতে পারবো ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে যাওয়ার সময় একটির সাথে আরেকটি ধাক্কা বা ঘর্ষণ সৃষ্টি হয়, আর এই ঘর্ষণের ফলেই বলতে পারি এদের ভিতরে রোধের সৃষ্টি হয়। এই কথাটা বলতে পারি পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। আমরা আরো একটি অ্যানিমেশনের সাহায্যে এটাকে ভালোভাবে লক্ষ্য করতে পারি। ইলেকট্রন দেখবে, যদি একটি ইলেকট্রনকে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, তাহলে এটি তারের মধ্যে যাওয়ার সময় কোনো রকম বাধার সম্মুখীন হবে না, কিন্তু যেখানে রোধ থাকবে সেখানে কিন্তু বাধার সৃষ্টি হবে। আমরা চিত্রটি লক্ষ্য করলেই বুঝতে পারবো। ইলেকট্রন যাচ্ছে ঠিক মতো ভাবে, কিন্তু দেখো যখন R1 এবং R2-র কাছে আসছে তখন কিন্তু এই ইলেকট্রন যাওয়ার জন্য একটু সময় নিচ্ছে, অর্থাৎ এখানে গিয়ে রোধের সৃষ্টি হচ্ছে বা বাধার সম্মুখীন হচ্ছে। আর এভাবেই ইলেকট্রনগুলো চলার সময় একটি ইলেকট্রনের সাথে আরেকটি ইলেকট্রনের বাধা সৃষ্টির কারণেই রোধের সৃষ্টি হয়। ইলেকট্রনটি কিন্তু যাওয়ার সময় এই ফাঁকা পথে যখন যাচ্ছে তখন কিন্তু কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছে না, কিন্তু R1 এবং R1 এর কাছে গিয়ে দেখো একটু সময় নিচ্ছে, অর্থাৎ এখানে রোধের সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা রোধ বলে থাকি। ওমের সূত্র। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কিনা তা নির্ভর করছে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। এছাড়াও পরিবাহীর আকৃতি ও উপাদান, এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও এর তড়িৎ প্রবাহর মাত্রা নির্ভর করে। আকৃতি ও উপাদান, এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও এর তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে।
তাপমাত্রা যদি স্থির রাখা যায় তবে নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুধুমাত্র এর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে। তাপমাত্রা স্থির রাখা বলতে বোঝানো হচ্ছে একটি আদর্শ তাপমাত্রায়। একটি আদর্শ তাপমাত্রায় যদি নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে শুধুমাত্র এর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর সেটা নির্ভর করে। এই নিয়মটির জন্য জর্জ সাইমন ওম 1783 থেকে 1854 তার জীবনকাল একটি সূত্র প্রণয়ন করেন যা ওমের সূত্র নামে পরিচিত। ওমের সূত্র থেকে এটা সহজেই বোঝা যায় যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে, আবার এই বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে। আমরা এই বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহকে যদি একটি পাইপ এবং পানির সাথে তুলনা করি তাহলে বিভব পার্থক্যকে আমরা পাইপ এবং তড়িৎ প্রবাহকে আমরা পানি দ্বারা যদি কল্পনা করি, একটি পানির পাইপ যত চিকন হবে তার ভিতরে পানি কিন্তু তত কমই প্রবাহিত হবে। পাইপ যত মোটা হবে পানিও তত বেশি প্রবাহিত হবে। অর্থাৎ বিভব পার্থক্য যদি সেই পাইপ হয়, বিভব পার্থক্য যত কম হবে তড়িৎ প্রবাহ তত কম হবে, বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভব পার্থক্য ভি সমানুপাতিক, এটিকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য কম হলে তড়িৎ প্রবাহ কম হবে। ওমের সূত্রটি আমরা এখন একবার দেখি। ওমের সূত্রটি হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটি যদি হয় বিভব এক্স, 0 থেকে এক্স এই অক্ষ বরাবর আমরা বিভব ধরে নেই এবং বিভবকে সাধারণভাবে বিভবের একক ভোল্ট, এর জন্য একে আমরা ভোল্ট দ্বারা প্রকাশ করেছি। আর 0 থেকে ওয়াই এই অক্ষ বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। একদিকে 0 থেকে এক্স এর দিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ 0 থেকে ওয়াই এর দিকে প্রবাহিত হবে। অর্থাৎ বিভব যদি 0 হয় তড়িৎ প্রবাহ 0 হবে। এখানে যদি কল্পনা করি এখানে 5, তাহলে বিভব যদি 5 হয় তাহলে এদিকে বিদ্যুৎ প্রবাহ 5 পর্যন্ত হবে। আবার বিভব পার্থক্য যদি এখানে আমরা 10 ধরি, তড়িৎ প্রবাহ এরকম 10 পর্যন্ত প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য যদি 10 হয়, তড়িৎ প্রবাহ 10, বিভব পার্থক্য যদি 5 হয়, তড়িৎ প্রবাহ 5। এইভাবে সময়ের সাথে বিভব যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে, বিভব যত কম হবে তড়িৎ প্রবাহ তত কম হবে। একক সমূহ সম্পর্কে আমরা একটু জানব। রোধের এসআই একক হলো ওম। আর কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওম। এখানে লক্ষ্য করো, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট যদি হয় তাহলে কিন্তু তার ভিতরে প্রবাহিত বিদ্যুতের পরিমাণও 1 অ্যাম্পিয়ার হবে। অর্থাৎ বিভব এবং তড়িৎ প্রবাহ সবসময় একে অন্যের সমানুপাতিক। আমরা এখন এটি গাণিতিক ব্যাখ্যার সাহায্যে ওমের সূত্রটিকে বোঝার চেষ্টা করব। বোঝার আগে তোমাদের একক সমূহ সম্পর্কে আরও একবার ধারণা নিতে হবে। তড়িৎ প্রবাহের একককে অ্যাম্পিয়ার বলা হয় এবং অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। বিভব পার্থক্যের একক ভোল্ট এবং একে ভি দ্বারা প্রকাশ করা হয়। রোধের একক ওম। ওম চিহ্নটা এইভাবে দেয়া হয়ে থাকে। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই ওমের চিহ্নটা তোমাদের বইয়ে দেয়া নেই, ওমের চিহ্নটা এভাবে দেয়া হয়, তোমরা শিখে নেবে। ধরি পরিবাহীর বিভব পার্থক্য ভি, কারণ এখানে বিভব পার্থক্যকে ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়, ভোল্টের একক ভি, বিভব পার্থক্যের একক ভি, তড়িৎ প্রবাহকে আই দ্বারা এবং রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি সমান আই আর। ভিকে ভোল্ট এবং আইকে তড়িৎ প্রবাহ দ্বারা প্রকাশ করা হয় এবং আরটাকে রোধ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি এর রাশি পরিবর্তন করি তাহলে দেখতে পারবো আই আরটি সামনে চলে যাবে এবং ভিকে আমরা রাশি পরিবর্তনের কারণে ডান রাশি বাম পাশে এবং বাম রাশি ডান পাশে চলে আসবে। বিপরীত পাশে পার করি বা ভাগ করে নেই তাহলে আই সমান ভি বাই আর। আবার যদি আইকে পার করে নেই বা আয়ের মান যদি আমরা পরিবর্তন করি, আইকে যদি আমরা
রাশির অন্য পাশে ভাগ করে নেই, তাহলে এক পাশে আর থাকবে এবং অপর পাশে ভি ভাগ আই হবে। সুতরাং কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। আমরা একটি গাণিতিক সমাধান করে এই ওহমের সূত্রটি আরও ভালোভাবে জানার চেষ্টা করব। একটি বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্য 220 ভোল্ট। রোধের মান নির্ণয় করো। আমাদের এখানে রোধের মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এর মান আমাদের এখানে বের করতে হবে। বিদ্যুৎ প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই সমান 0.5। বিভব পার্থক্য 220 ভোল্ট। বিভব পার্থক্যের একক ভি এর মান হবে 220 ভোল্ট। তাহলে দেওয়া আছে কি, বিদ্যুৎ প্রবাহ আই সমান 0.5 অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য ভি সমান 220 ভোল্ট, রোধ আর সমান ওয়াট। তাহলে আমরা এর আগের সূত্র থেকে দেখেছিলাম আর সমান ভি ভাগ আই। আমরা যদি এর আগের সূত্রটা আরেকবার দেখি, এখানে দেখতে পারবে আর সমান ভি ভাগ আই। তাহলে এই সূত্র অনুযায়ী ভি এবং আই এর মান যদি আমরা বসিয়ে দেই, তাহলে 0.5কে 220 দ্বারা ভাগ করলে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে 440। রোধ আর সমান 440। তোমরা এরকম আরও কিছু গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি তোমাদের এই গাণিতিক সমস্যাগুলো আরও অনেক গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আরও একবার রিভিশন করবে এবং সূত্রগুলো মুখস্থ করবে। তড়িৎ প্রবাহের প্রকারভেদগুলো নিয়ে ভালোভাবে পড়ালেখা করবে। ওহমের সূত্রটি ভালোভাবে পড়বে। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে এবং আগামী দিন পার্ট 7 থেকে পার্ট 12 পর্যন্ত আমরা পড়ব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।